আমাদের ডিভোর্সের ৮ বছর পর আমার প্রাক্তন স্বামী আমাদের কলেজের পুনর্মিলনীতে আমাকে দেখে হেসে বলল, এখনো একা অনন্যা। সে জানতো না যে আমি আবার বিয়ে করেছি। আর সেই হলের যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ভয় পেত, সেই মানুষটি একটু পর সবার সামনে আমাকে স্ত্রী বলে পরিচয় দিতে যাচ্ছে। নিমন্ত্রণ পত্রটি আমার ডাইনিং টেবিলে টানা 2 দিন ধরে একটা অফ হোয়াইট খামে সোনালী অক্ষরে লেখা, 2010 ব্যাচের পুনর্মিলনী, ঢাকা বিজনেস স্কুল, ডিবিএস। চা ঠান্ডা হয়ে যাচ্ছিল আর আমি ওটার দিকে তাকিয়েছি। দীর্ঘ 8 বছর, 8টি বছর আমি এই মুখগুলোর মুখোমুখি হইনি। 8 বছর আগে আমি একা এক কাপড়ে একটা ভাঙা সংসার আর এক বুক ক্ষোভ নিয়ে রাফসান আহমেদের বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম। আর ফেলে এসেছিলাম একদল মানুষের কানাঘষা। মেয়েটা সংসার ধরে রাখতে পারলো না, অথচ একসময় আমাদের ব্যাচের সবচেয়ে মেধাবী ছাত্র বলা হতো। তারপর রাফসানের সাথে আমার বিয়ে, আর তাড়াতাড়ি পরিচয় হয়ে গেল স্বামী পরিত্যক্তা নারী মানুষের ড্রয়িং রুমের মুখরোচক গল্প। 32 বছর বয়সে এসে আমি একা জিনিসটি খুব ভালো করে বুঝতে পেরেছি। ডিভোর্স শুধু একটা মেয়ের সংসার ভেঙে দেয় না, সমাজকে অধিকার দিয়ে দেয় আপনার নামটা নিয়ে যত্রতত্র চিবিয়ে খাওয়ার। রাফসান এই কাজটা খুব নিখুঁত ভাবে করেছিল। সে সবাইকে বলেছিল আমি নাকি বড্ড অহংকারী, ক্যারিয়ার ছাড়া কিছুই বুঝি না, ভীষণ কোল্ড আর ঘরকন্ঠা কাজের অযোগ্য। সে কাউকে বলেনি সে যে কিভাবে আমার অল্প বেতনের চাকরিটা নিয়ে প্রতিনিয়ত আমাকে খোঁচা দিত। বলেনি কিভাবে তার মা আমার আলমারি চেক করত যেন আমি চোর। সে এও বলেনি যে একদিন সে আমার এমবিএ এর সার্টিফিকেটটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছিল, বলেছিল ডিগ্রি দিয়ে তো আর কোনো বউ সংসার করতে পারে। এরপর আমি আর কোনো রিইউনিয়নে যাইনি, কিন্তু এবার আমন্ত্রণ পত্রের নিচে লেখা একটা লাইন ছিল, প্লিজ এসো অনন্যা, কিছু মানুষের দেখা দরকার তুমি আজ কোথায় পৌঁছে। তাই আমি গেলাম। আমি একটা গাঢ় সবুজ রঙের জামদানি শাড়ি পরলাম, কানে ছোট ডায়মন্ডের টপ, আর মুখে সেই শান্ত ভাব যা কোনো প্রশংসার অপেক্ষায় থাকে। উত্তরার 5 স্টার হোটেলের বলরুমটা ফেরারি লাইট আর বিলাসী আবহাওয়ায় ঝলমল করছিল। পুরনো সহপাঠীরা একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করছিল, পুরুষরা নিজের গাড়ির মডেল নিয়ে লড়াই করছিল, আর নারীরা তুলনা করছিল তাদের সন্তান বিদেশে ভ্রমণ, স্কিন ট্রিটমেন্ট আর স্বামীদের। আমি রেজিস্ট্রেশন ডেস্কের কাছে পৌঁছানো মাত্রই কেউ একজন ফিসফিস করে আমার নাম উচ্চারণ করলো, তারপর আরেকজন। পুরো রুমের মানুষ যেন হঠাৎ আমাকে মনে করতে পারলো। অনন্যা রায়হান না? কতদিন পর, ওকে তো বেশ অন্যরকম লাগছে। একাই এসেছে না? শেষ প্রশ্নটা রাফসানের গলা থেকে এসেছিল। না তাকিয়েও আমি কণ্ঠ চিনতে পারি। ও বাড়ির কাছে একটা নেভি ব্লু স্যুট পরে দাঁড়িয়েছে, আগের চেয়ে কিছুটা মুটিয়ে গেছে, কিন্তু ঠোঁটের সেই চেনা হাসি একই আছে। এমন একটা হাসি যেন পৃথিবীর সব ডমিনেন্স তারই। তার পাশেই দাঁড়িয়ে ছিল তার দ্বিতীয় স্ত্রী নাবিলা, লাল শাড়ি আর হাত ভর্তি সোনার চুড়ি পরে। সে আমার দিকে এমন ভাবে আসলো, কৌতূহল নিয়ে তাকালো, যেন রাতে ঘুমানোর আগে রাফসান তাকে আমার চরিত্রের সবচেয়ে কুৎসিত গল্পগুলো শুনিয়ে ঘুম পাড়াতো। রাফসান ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো। অনন্যা, সে বলল, কি সারপ্রাইজ। আমি হাসলাম। রাফসান, তার হাসির ধার আরো বেড়ে গেল। তার হাসির দ্বার আরো বেড়ে, এখনো একাই সব জায়গায়। আশেপাশের মানুষজন এমন ভাব করছিল যেন তারা কিছুই শুনছে না, যার মানে হলো সবাই কান খাড়া করে আছে। নাবিলা মৃদু হাসলো। রাফসান আমাকে বলেছিল তুমি নাকি ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড, কিছু মেয়ে আসলে ফ্যামিলির চেয়ে বাইরের গুরুত্ব বেশি দেয়। আশেপাশের কয়েকজন মিটমিটিয়ে হাসলো। আমার ক্লাস ব্যাগটা শক্ত করে ধরলাম, দুর্বলতার কারণে নয়, বড় কারণ পুরোনো কথাগুলো আর মালিককে চেনে। রাফসান আরেকটু কাছে এগিয়ে এলো। তুমি কি আসবে আগে জানাতে পারতে? তোমার সাথে সবার জন্য অন্তত একজন পার্টনারের ব্যবস্থা করে দিতাম। তোমার অসুবিধা, এটাই তো তোমার সমস্যা ছিল। দেখি তো অহংকার তোমাকে কোথায় দাঁড় করালো। আমি তার দিকে তাকালাম। এই সেই লোক যার জন্য আমি একসময় কাঁদতাম।